জানালার দিকে দাঁড়িয়েছিলাম। রাস্তার দিকে মুখ বাড়িয়ে বললাম, এই জয়ন্ত, পথ দিয়ে একটা পাগল যাচ্ছে দেখো। ওর আত্মীয় স্বজন কীরকম লোক কে জানে। এমন মানুষকেও একলা কেউ পথে বেরোতে দেয়? জয়ন্ত উঠে এসে পিছন থেকে আমার কাঁধের ওপর মুখ বাড়িয়ে দেখল। বর্ষাকাল, উপরউপরি কয়েকদিন ধরে প্রবল ধারাপাতের পর কাল থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো মেঘের চাদরে মুড়ি দিয়ে আছে। হু হু করে বইছে কনকনে হাওয়া। রাজপথের উপরে পুরু কর্দমের প্রলেপ। দিনের বেলাতেই সাজের ছায়ার ইঙ্গিত। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টির পালা শুরু হয়ে যেতে পারে, এই ভয়ে রাজপথ জনশূন্য। দেখা যাচ্ছে কেবল পাগলের মতন দেখতে একটি মাত্র মানুষকে। লোকটির বয়স হবে বোধহয় 50। হোমরা চোমরা লম্বা চওড়া চেহারা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। মনে জাগায় সম্ভ্রম। সাজ পোশাকও জমকালো, কিন্তু লোকটির চেহারার সাথে তার চালচলন মোটেই খাপ খাচ্ছিল না। সে বেগে ছুটতে ছুটতে মাঝে মাঝে লাফিয়ে উঠছে, থেকে থেকে দুহাত ছুঁড়ছে এবং মুখভঙ্গি করছে। আমি বললাম, এই ব্যাপার কি বলো দেখি? ও ঘন ঘন মুখ তুলে বাড়িগুলোর নম্বর দেখছে কেন? আমার বিশ্বাস ও আমাদের বাড়িটাই খুঁজছে। আমাদের বাড়ি? বোধহয় কোনো বিপদে পড়েছে আর আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছে। ওই দেখো, যা ভেবেছি ঠিক তাই। মূর্তিটা আমাদের বাড়ির সামনে এসেই থমকে দাঁড়িয়ে পড়ে খুব জোরে জোরে কড়ানাড়া দিতে লাগলো। আমাদের বেয়ারা মধু যখন তাকে ওপরে নিয়ে এলো, তখনও সে হাঁপাতে হাঁপাতে বিকৃত মুখভঙ্গি করতে লাগলো বটে, কিন্তু তার স্তম্ভিত চোখ দুটির ভেতরে এমন মর্মভেদী যাতনা ও নিরাশার ভাব দেখলাম যে আমরা আর হাসতে পারলাম না। মন ভরে উঠল সকরুণ সমবেদনায়। খানিকক্ষণ সে কোনো কথাই বলতে পারল না। পাগলের মতন দুহাতে মাথার চুল ধরে টানাটানি করতে লাগলো। তারপর হঠাৎ দেওয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে এত জোরে মাথা ঠুকল যে আমরা দুজনেই তাকে তাড়াতাড়ি ধরে ঘরের মাঝখানে টেনে আনলাম। জয়ন্ত তাকে একখানা ইজি চেয়ারের ওপর বসিয়ে নিজেও তার পাশে আসন গ্রহণ করল। তারপর অতি শান্ত এবং মিষ্ট স্বরে বলল, আপনি আমাদের কাছে আপনার বিপদের কথা বলতে এসেছেন, তাই নয় কি? বেশ, আপনি আগে একটু বিশ্রাম করুন, তারপর আমরা শুনবো আপনার সব কথা। লোকটি প্রথমে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর নিজেকে কতকটা সামলে নিয়ে রুমাল বের করে কপাল মুছতে মুছতে বলল, আপনারা নিশ্চয়ই আমাকে পাগল বলে মনে করছেন, তাই না? বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। তা আপনার বিপদের কারণটা কি শুনতে পারি এবার? ভগবান জানেন আমার বিপদ কি ভয়ানক। বিনা মেঘে এমন বজ্রপাত কল্পনাতেও আনা যায় না। আমার মান সম্ভ্রম সব যেতে বসেছে। তার উপরে সংসারেও দারুণ দুর্ঘটনা উপস্থিত। ঘরে বাইরে আচমকা দুর্ভাগ্যের আক্রমণে আমি যে সত্য সত্যই পাগল হয়ে যাইনি, এটি হচ্ছে আশ্চর্য। কেবল আমি নই মশাই, আমার দুর্ভাগ্যের অংশ গ্রহণ করতে হবে আর একজন দেশবিখ্যাত ব্যক্তিকেও। দেখুন, আপনার মনের কথা ধীরে সুস্থে সবটা খুলে বলুন, দেখি আপনার কোনো উপায় করতে পারি কিনা। আমার নাম মহিমচন্দ্র রায়চৌধুরী। মহাজনী ব্যবসায় আমার কিছু নাম আছে। এ নাম দেশের কে না জানে। বিখ্যাত তার ব্যাংক, দেশ বিদেশে তার শাখা। তার চেয়ে বড় প্রাইভেট ব্যাংক এদেশে আর নেই। মহিমবাবুর মতন ধনকুবের এমন কি বিপদে পড়েছেন যার জন্য তাকে এমন উদ্ভ্রান্ত অবস্থায় আমাদের কাছে ছুটে আসতে হয়েছে? আমাদের মন ভরে উঠল বিস্ময়ে এবং কৌতূহলে। এতক্ষণ পরে যথাসম্ভব প্রকৃতিস্থ হয়ে মহিমবাবু বললেন, মশাই, আমার মামলা এখন পুলিশের হাতে গিয়েছে। পুলিশ কি করবে না করবে আমি কিছুই জানি না, কিন্তু আপনার উপরে বিশ্বাস আমার অটল। পথের মাঝখানে আমার মোটরও আবার কল বিগড়ে বাদ সাধলে, তাই আমি পথ দিয়ে ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। হ্যাঁ, এবার শুনুন আমার বিপদের কথা। আপনারা নিশ্চয়ই জানেন, ব্যাংক কেবল টাকা জমা রাখে না, লেনদেনের কারবারও চালায়। অনেক বড় বড় পরিবার আমাদের কাছে গয়না, মূল্যবান জিনিসপত্র বা জমি বন্ধক রাখেন, বিনিময়ে আমরা টাকা ধার দিই। কাল সকালে
এমনই এক ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, যাকে দেখে আমি অভাবিত বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। কেবল বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষের লোক তার নাম জানে। এমনকি ইউরোপ আমেরিকাতেও তার নাম অপরিচিত নয়। তার অন্য কোনো পরিচয় আমি দিতে পারবো না। কেবল এইটুকু জেনে রাখুন, তিনি একজন মহামান্য মহারাজা। আমার বাড়িতে তার পদার্পণে আমি সম্মানিত হয়েছি। তাকে এই রকম কোনো অভিনন্দন দিতে উদ্যত হলাম, কিন্তু তার আগেই তিনি একেবারে কাজের কথা পেরে বসলেন। বললেন, মহিমবাবু, শুনেছি আপনারা টাকা ধার দেন। আগে হ্যাঁ, যদি ভালো সিকিউরিটি থাকে। আজকেই আমার 30 লক্ষ টাকার নিতান্ত দরকার। আমার কাছে অবশ্য এই টাকার পরিমাণ তুচ্ছ। আমি অনায়াসেই বন্ধু বান্ধবদের কাছ থেকে এই টাকাটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমি কারোর কাছে বাধ্যবাধকতা স্বীকার করতে প্রস্তুত নই। কতদিনের জন্যে আপনি টাকা চান? 1 সপ্তাহের জন্যে। 1 সপ্তাহ পরে সমস্ত টাকা নিশ্চয়ই আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কিন্তু আমি মহাজন, কিসের বিনিময়ে আমি 30 লক্ষ টাকা আপনাকে দেব সেটাও তো আমার জানা দরকার। নিশ্চয়ই, সেজন্যও আমি প্রস্তুত হয়ে এসেছি। মহারাজা সঙ্গে করে এনেছিলেন একটি চৌকো মরক্কো কেশ। তিনি তার ডালা খুলে আমাকে দেখালেন। ভেতরে নরম মখমলের বিছানায় বসানো আছে এক অপূর্ব বিচিত্র রত্ন মুকুট, নিরেট সোনা দিয়ে তৈরি, এবং তার উপরে আছে মস্ত মস্ত ফিকে নীল 40খানা ফিরোজা। তার সোনার কাজও অসাধারণ। এই রত্ন মুকুটের কথা আমিও শুনেছি। মহারাজের নামের মতো তার খ্যাতিও ফেরে লোকের মুখে মুখে। মহারাজা বললেন, আমি যে টাকা চাই তার চেয়ে মুকুটের দাম 2 গুণ বেশি। এইটাই আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই। মুকুট হাতে করে আমি বসে কিং কর্তব্য বিমূঢ়ের মতো। মহারাজা শুধলেন, এর মূল্য সম্বন্ধে আপনার কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র না। আমি ভাবছি, এমন অমূল্য জিনিস কেন আমি এখানে রেখে যেতে চাইছি, তাই তো? হ্যাঁ, আমিও রেখে যেতুম না, যদি 1 সপ্তাহ পরে এটা ফিরিয়ে নিয়ে যাবার শক্তি না থাকতো। এখন আপনার মত কি? আমি রাজি। কিন্তু দেখবেন, এ কথা নিয়ে যেন বাজারে আলোচনা না হয়। খুব সাবধানে মুকুটটি রাখবেন। এটি আমার পৈতৃক সম্পত্তি। এই দুর্লভ জিনিস হারালে আমার রাজ্যের ঢিঢিকার পড়ে যাবে। এতে যে ফিরোজাগুলি আছে তার মতো আর একখানি পাথর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। সেই দিনই মহারাজার টাকার ব্যবস্থা করে দিলাম, কিন্তু তারপরে পড়ে গেলাম দারুণ দুশ্চিন্তায়। বারবার মনে হতে লাগলো, এত বড় ঝুঁকি ঘাড়ে নিয়ে বড় ভালো কাজ করা হলো না। এ লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না রাখাই উচিত ছিল। ফিরোজা রত্নমুকুট যদি হারায়, তাহলে কেবল আমার সমস্ত সুনাম নষ্ট হবে না, সেই সঙ্গে হবে আমার সর্বনাশও। মুকুটটিকে আমার আপিসে রাখাও যুক্তিযুক্ত মনে করলাম না। ব্যাংকে তো আজকাল চুরি ডাকাতি হচ্ছে। কেউ যদি সন্ধান পায়, আমার উপরেও শনি দৃষ্টি পড়বে। কতক্ষণ? মুকুট সঙ্গে নিয়ে আমি ভয়ে ভয়ে আমার বালিগঞ্জের বাড়িতে ফিরে এলাম, এবং যতক্ষণ না আমার উপরের ঘরের আলমারির ভেতরে সেটি রেখে দিলাম, ততক্ষণে নিশ্চিন্ত হতে পারলাম না। জয়ন্তবাবু, এইবারে আগে আমার সংসারের কথা কিছু শুনুন। আমার চাকর বাকরেরা শোয়ে বাড়ির বাইরে, ভেতরে থাকে 3 জন দাসী। তারা পুরনো লোক, সকল সন্দেহের অতীত। আর একটি নতুন দাসী এসেছে, তার নাম ননিবালা। বয়স অল্প, আজ মাস কয় কাজ করছে আমাদের ওখানে, কিন্তু তারও আচরণ ভালো। আমার নিজের পরিবার খুব একটা বড় নয়। আমি বিপত্নিক। আমার একটি মাত্র ছেলে, নাম সুবিমল, বয়সে যুবক। তার জন্যই আমার যত দুর্ভাবনা। সে হচ্ছে বিলাসী, চঞ্চলমতি, আমোদপ্রিয়, অমিত ব্যয়। সে আমার কারবারের উপযোগী নয়। তার হাতে বেশি টাকা দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি না। তার স্বভাবের জন্য লোকে দায়ী করে আমাকেই।
বলে আমি আদর দিয়ে দিয়ে তার মাথা খেয়েছি। হয়তো কথাটা নিতান্ত মিথ্যা নয়। একে সে আমার একমাত্র সন্তান, তার ওপরে অল্প বয়সেই মাতৃহারা। তার মুখ ম্রিয়মান দেখলে আমার বুকটা ফেটে যায়। সুবিমলের বন্ধুরা সব সম্ভ্রান্ত পরিবারের নিষ্কর্মা ছেলে। সেও তাদের মতো আমোদ প্রমোদ করতে আর দু হাতে টাকা ওড়াতে চায়। তাদের এক ক্লাব আছে, সেখানে তাসের জুয়া চলে। ক্লাবে আর ঘোড়দৌড়ের মাঠে সুবিমল যে কত টাকা নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। আমি তাকে মোটা মাসোহারা দিই, তাতেও তার খরচা কুলোয় না। প্রতি মাসেই আমার কাছ থেকে সে অতিরিক্ত টাকা আদায় করে। মাঝে মাঝে তার সুবুদ্ধি হয়, ওইসব বিপজ্জনক বন্ধু সম্পর্ক ছাড়বার চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা তার সফল হয় না একজনের জন্যে। তার নাম কুমার মহেন্দ্র নারায়ণ। আমরা কুমার বাহাদুর বলেই ডাকি। সে রাজবংশের ছেলে, সুবিমলের চেয়ে বয়সেও বড়। অনেক দেশে দেশে বেরিয়েছে, অনেক রকম লোকের সঙ্গে মিশেছে, কথা বলেও চমৎকার, দেখতেও পরম সুন্দর। সুবিমলের উপরে তার প্রবল প্রভাব, তার কথায় সে উঠে বসে। কিন্তু তার মতামত স্বাস্থ্যকর নয়, তার ভাবভঙ্গিও আমার ভালো লাগে না। সে আমার বাড়িতে যখন তখন আসে। আমাদের অমলাও তাকে পছন্দ করে না। অমলার বয়স বেশি না হলেও লোকের চরিত্র সে বোঝে। এবারে অমলার পরিচয় দিই। সে আমার এক পরলোকগত বাল্য বন্ধুর মেয়ে, আমাদেরই স্বজাতি। তার বয়স যখন ওই 8 কি 9 বৎসর, সেই সময় তার পিতা তাকে একান্ত অসহায় অবস্থায় রেখে হঠাৎ মারা গেলেন। আমাকেই অমলার ভার গ্রহণ করতে হয়। সেই থেকেই এ বাড়িতে সে আমার নিজের মেয়ের মতো লালিত পালিত হয়েছে। আমার এই অন্ধকার বাড়িকে সে আলো করে আছে সোনালি রোদের মতো। একটি শান্ত, নম্র, স্নেহময়ী তরুণী, সে না থাকলে অচল হয়ে পড়ে আমার জীবন। অমলা আমার সব কথা রাখে, কেবল একটি ছাড়া। সুবিমল দুইবার তাকে বিবাহ করতে চেয়েছিল। তাকে সে সত্য সত্যই ভালোবাসে, কিন্তু অমলা রাজি হয়নি কোনোদিনও। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র সেই সুবিমলকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারে। একমাত্র অমলাই পারে এই সুবিমলের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে। কিন্তু এখন আমার সকল আশা বিফল হয়েছে। এখন আর তা হবার নয়, কোনোভাবেই নয়। রাত্রে খাওয়া দাওয়ার পর সুবিমল ও অমলার সঙ্গে গল্প করছিলাম। তাদের ফিরোজা মুকুটের কথা বললাম। পানে ডিবে দিয়ে যাওয়ার জন্যে সেই সময় ননিবালা একবার ঘরের ভিতরে এসেছিল। সুবিমল ও অমলা দুজনেই মুকুটটা দেখবার জন্যে আগ্রহ প্রকাশ করলো, কিন্তু আমি রাজি হলাম না। সুবিমল বলল, ভগবান করুক আজ রাত্রে বাড়িতে যেন চোর না আসে। যে কোনো পুরনো চাবি দিয়েও তো আলমারি খোলা যায়। ছেলেবেলায় আমি নিজেই খুলেছি। কিন্তু ঘরের ভিতর তো থাকবো আমি। হ্যাঁ, কিন্তু ঘুমিয়ে। এই সব কথাবার্তা বলার পর আমি শোবার জন্য উপরে উঠলাম। সঙ্গে সঙ্গে এলো সুবিমল, মুখ তার গম্ভীর। আমার শোবার ঘরে ঢুকে বলল, বাবা, আমাকে 2000 টাকা দিতে পারবে? অসম্ভব, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে, আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। জানি বাবা, এজন্যে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু 2000 টাকা আমার নিতান্তই দরকার। টাকা না পেলে ক্লাবে আমি আর মুখ দেখাতে পারবো না। তোমার পক্ষে সেটা হবে সাপে বর। কিন্তু সবাই বলবে আমি জুয়া চোর। সে অপমান আমি সইতে পারবো না বাবা। যেমন করে পারি এই ঋণ আমাকে শোধ করতেই হবে। এই মাসেই আরো 2 বার তুমি আমার কাছ থেকে উপরি টাকা আদায় করেছো। আমার কাছ থেকে আর 1 টাকা না করিও প্রত্যাশা করো না। সে আর কিছু বলল না, মাথা হেঁট করে বাইরে বেরিয়ে গেল। সে রাত্রে আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলাম। নিচেকার সব দরজা ভালো করে বন্ধ কিনা
দেখবার জন্য আবার একতলায় নামলাম। সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় ঢুকতে দেখি অমলা ওদিককার একটা দরজা বন্ধ করে দিচ্ছে। আমাকে দেখে সে বলল, কাকাবাবু, আপনি কি আজ রাত্রে ননিবালাকে বাইরে যাবার ছুটি দিয়েছিলেন? না, কেন বলো তো? এইমাত্র সে বাইরে থেকে ফিরে এলো। এসব ভালো কথা নয় কাকাবাবু। বেশ, কাল সকালে আমি নিজেই তাকে সাবধান করে দেব। আচ্ছা, বাড়ির সব দরজা বন্ধ আছে তো? হ্যাঁ কাকাবাবু। আমার ঘুম খুব গাঢ় হয় না, বিশেষত কাল রাত্রে আমার মনটা উদ্বিগ্ন ছিল বলে ভালো করে ঘুম হয়নি আমার। গভীর রাত্রে হঠাৎ কি একটা শব্দে আমি জেগে উঠলাম। কান পেতে শুনতে লাগলাম। মনে হলো বাড়ির কোথাও কে যেন একটা দরজা বন্ধ করে দিল। তারপর সভয়ে শুনলাম পাশের ঘরে কে যেন সন্তর্পণে পা ফেলে চলে বেড়াচ্ছে। এইখানে বলে রাখা উচিত, ঘুমাবার আগে শোবার ঘরের দরজা বন্ধ করার অভ্যাস আমার ছিল না। তখনই খাট থেকে নেমে পড়লাম। দরজার পাল্লায় একটু ফাঁক করে দেখলাম পাশের ঘরে আলো জ্বলছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে সুবিমল। তার গায়ে গেঞ্জি, পায়ে জুতো নেই, আর হাতে রয়েছে সেই ফিরোজা মুকুট। সে মুকুটটা সজোরে মুচড়ে বা নুইয়ে ফেলবার চেষ্টা করছিল। এক লাফে পাশের ঘরে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে আমি চেঁচিয়ে উঠলাম, সুবিমল! চোর! দুরাত্মা! আমার চিৎকার শুনে সে চমকে উঠল। তার হাত থেকে খসে মুকুটটা মাটির ওপরে পড়ে গেল সশব্দে। তাড়াতাড়ি আমি সেটাকে তুলে নিয়ে দেখলাম 3 খণ্ড ফিরোজা, অদৃশ্য তার একটা প্রান্ত ভাঙা। বিবর্ণ মুখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল সুবিমল। আমি ক্রুদ্ধ স্বরে বললাম, বদমাইশ, তুই এটা ভেঙে ফেলেছিস, আমার মান সম্ভ্রম ধুলোয় লুটিয়ে দিয়েছিস। কোথায় গেল আর 3খানা পাথর? বল বদমাইশ, বল বলছি। চুরি গেছে। তাকে ধাক্কা মেরে বললাম, চুরি করেছিস তুই? না। তুই কেবল চোর নোস, মিথ্যাবাদীও। আমি সচক্ষে দেখলাম আরো পাথর চুরি করবার জন্যে তুই মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করছিলিস। বাবা, তুমি আমাকে যথেষ্ট গালাগাল দিয়েছ। এরপরে এ বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করব। হ্যাঁ, কাল সকালে তোকে বাড়ি থেকে যেতে হবে বটে, কিন্তু যেতে হবে পুলিশের সঙ্গে। এইবারে ক্রোধারক্ত মুখে সে বললে, উত্তম, তবে তাই হোক। ইতিমধ্যে আমার চিৎকার শুনে গোটা বাড়ি জেগে উঠেছে। সর্বপ্রথমে সেখানে ছুটে এলো অমলা। সুবিমলের মুখ ও আমার হাতের মুকুট দেখে তার আর কিছুই বুঝতে বাকি রইল না। একটা আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে পুলিশ এলো। সুবিমল বলল, বাবা, তাহলে তুমি আমাকেই চোর সাব্যস্ত করলে? তাছাড়া উপায় নেই, আমি নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। তাহলে অন্তত 5 মিনিটের জন্য আমাকে একবার বাড়ির বাইরে যেতে দাও। বুঝেছি, তুমি সরে পড়তে চাও। তা হয় না। কেবল এক শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি, পাথর 3খানা যদি ফিরিয়ে দাও। তোমার ক্ষমা যে চায় তাকে তুমি ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী নই। এই কথা সে বলতে বলতে চলে গেল। সুবিমলকে আমি পুলিশের হাতে সমর্পণ করেছি। পুলিশ কিন্তু তার কাপড় চোপড় খুঁজেও এবং সারা বাড়ি খানা তল্লাশ করেও পাথর 3খানা উদ্ধার করতে পারেনি। সুবিমলও স্বীকার করেনি কোনো কথা, একেবারেই যেন বোবা হয়ে গিয়েছে। এই আমার দুর্ভাগ্যের কাহিনী। ভগবান, আমি যে এখন কি করব? এক রাত্রেই আমি আমার মান সম্মান, আমার বন্ধকি রত্ন, আমার সন্তান সব কিছু হারালাম। আমি এখন কি করব? জয়ন্ত খানিকক্ষণ বসে রইল স্তব্ধভাবে। তারপর শুধল, মহিমবাবু, আপনার বাড়িতে কি বেশি লোকের আনাগোনা আছে? মাঝে মাঝে 2-1 জন আত্মীয় কুটুম্ব খবরাখবর নিতে আসেন,
বাইরের লোকের মধ্যে নিয়মিত আনাগোনা করেন কুমার বাহাদুর। আচ্ছা, আপনি কি সামাজিকতা রক্ষার জন্য নানান জায়গায় যাতায়াত করেন? সবিমল করে, আমি আর অমলা বাড়িতেই থাকি। সামাজিকতার জন্যে আমাদের মাথা ব্যথা নেই অত। এরকম তরুণীর কথা কম শোনা যায়। উম, আপনার কথা শুনে বোঝা যায় যে মুকুটের ব্যাপারের জন্য অমলা দেবী অত্যন্ত মর্মাহত হয়েছেন। আজ্ঞে হ্যাঁ, আমার চেয়েও বেশি। সবিমল বাবুই যে অপরাধী সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই? কি করে থাকবে, আমি যে নিজের চোখে দেখেছি ওকে। আচ্ছা, যে শব্দ শুনে আপনাদের ঘুমটা ভেঙে যায়, সে সম্বন্ধে পুলিশে কি বলে? তাদের মতে সবিমল ঘর থেকে বেরিয়ে দুম করে দরজা বন্ধ করে দিয়েছিল। বাজে কথা, বাজে কথা। চোর কখনো পাড়া জাগিয়ে চুরি করে না। শব্দ হয়েছে অন্য কারণে, এ বিষয়ে আমি নিশ্চিত। কারণটা কি? দেখুন, তা এই মুহূর্তে আমি জানি না। মহিমবাবু, মামলাটা আপনি সহজ বলে মনে করছেন ঠিকই, কিন্তু আমার মতে এটা হচ্ছে খুব জটিল একটা মামলা। আপনি অনুমান করছেন যে আপনার ছেলে নিজের ঘরের দরজা সশব্দে ভেজিয়ে দিয়ে আপনার ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন। তাহলে তিনি মুকুটটা চুরি করলেন কখন? আর এই অল্প সময়ের মধ্যে পাথর 3খানা লুকিয়ে রাখলেনই বা কোথায়? না মহিমবাবু, এই ঘটনার মধ্যে অজানা কোনো রহস্য লুকিয়ে আছে। কি রহস্য? সেটাই তো এখন আবিষ্কার করতে হবে। আপাতত আপনার ঠিকানা রেখে আপনি বাড়ি ফিরে যান। একটু পরেই আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হব। বড় রাস্তা থেকে একটু তফাতে মহিমবাবুর মস্ত বাড়ি। সামনে খানিকটা খোলা জমি, ডান দিকে একটা ছোট কাঁচা রাস্তা। বাড়ির দুটো ফটক, একটা বড় একটা ছোট। বড় ফটকটি বাড়ির সামনের দিকে এবং দ্বিতীয়টিকে বলা চলে খিড়কির ফটক। তার ভিতর থেকে বাইরে এলে ব্যবহার করতে হয় কাঁচা রাস্তাটি। বড় ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মহিমবাবু। জয়ন্ত বলল, মানিক, তুমি খানিকক্ষণ মহিমবাবুর সঙ্গে একটু আলাপ করো, আমি আগে বাড়ির চারিদিকটা একবার ঘুরে দেখে আসি। মহিমবাবু আমাকে নিয়ে গেলেন তার বৈঠকখানায়। তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। কথাবার্তা বড় একটা হলো না। মিনিট কয়েক পরেই ঘরের ভিতরে প্রবেশ করলেন একটি তরুণী, সুদর্শনা, সুগঠনা, কিন্তু তার চোখের ভাব আর্ত, মুখ একেবারে পণ্ডুর। দেহখানি দেখলেই বোধ হয় দুঃখে তার ভার সইতে না পেরে এখনই তা ভেঙে পড়বে। আন্দাজে বুঝলাম ইনিই হচ্ছেন অমলা দেবী। অমলা আমার দিকে ফিরেও তাকালেন না। একেবারে মহিমবাবুর কাছে গিয়ে তার একখানি হাত ধরে বললেন, কাকাবাবু, সুবিমল তাকে তুমি ছেড়ে দিতে বলেছ তো? না মা, ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখলে চলবে না। না কাকাবাবু, আমি বলছি তিনি নির্দোষ। তাহলে অপরাধী কে? আমি জানি না, কিন্তু সুবিমল তা পুলিশের হাতে, এ কথা যে কল্পনা করা যায় না কাকাবাবু। সবিমলকে তুমি ভালোবাসো, তাই আমার অবস্থা তুমি বুঝতে পারছো না। কেবল পুলিশ নয়, আমি আর এক ভদ্রলোককেও মামলাটা তদারক করার জন্য নিয়ে এসেছি। এবার আমার দিকে ফিরে অমলা শুধলেন, এই ভদ্রলোক? না, ওর বন্ধু। আমি তাকে কাঁচা রাস্তার ভিতরে ঢুকতে দেখেছি। ভুরু কুঁচকে অমলা বললেন, কাঁচা রাস্তায়? সেখানে পাবার কি আছে? আচ্ছা, ওই যে আর এক ভদ্রলোক আসছেন, কাকাবাবু, উনি কি তিনি? হ্যাঁ মা। জয়ন্ত ঘরে ঢুকে পাপোচের ওপরে পা ঘষে জুতোর কাদা তুলে ফেলতে লাগলো। অমলা তার কাছে গিয়ে বললেন, আমার সুবিমলদা নিশ্চয়ই এ কাজ করেননি, কি বলেন? আপনার কথা সত্য হলে নিশ্চয়ই সুখী হব। আপনি বুঝি অমলা দেবী? আচ্ছা, আপনাকে দু একটা প্রশ্ন করতে পারি কি? নিশ্চয়ই। গেল রাত্রে আপনি কোনো শব্দ শোনেননি? কিছু না, কাকাবাবুর গলা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। কাল রাতে বাড়ির সব দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ। আজকে সকালেও সব দরজা খোলা ছিল না? না। আপনাদের নতুন দাসী রাত্রে কি বাড়ির বাইরে গিয়েছিল? হ্যাঁ, কাকাবাবু আমাদের কাছে যখন মুকুটের কথা বলছিলেন তখন সে ঘরের ভিতরে বেদিতে এসেছিল। তাহলে আপনার সন্দেহ হচ্ছে যে ননিবালা মুকুটের খবরটা বাইরে আর কারোকে দিতে গিয়েছিল, তাই তো? মহিমবাবু অধীর স্বরে বলে উঠলেন,
এসব প্রশ্নের মানে হয় না। আমি নিজে দেখেছি মুকুট ছিল সুবিমলের হাতে। একটু অপেক্ষা করুন মহিমবাবু, ওসব কথা পরে হবে। অমলা দেবী, আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছেন, তাই তো? হ্যাঁ, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে কে হতে পারে? এ পাড়ার মুদির ছেলে, নাম কাঙালিচরণ, ননিবালাকে বিয়ে করতে চায়। সে বোধহয় ফটকের বাঁ পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তার একটা পা কি কাঠের? অমলার মুখে ফুটে উঠল ভয় ও বিস্ময়। সে বলল, কি আশ্চর্য! আপনি কি মায়াবী? এ কথা কেমন করে জানলেন? অমলাকে কোনো উত্তর না দিয়ে জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বলল, মহিমবাবু, এইবারে আমি আপনার শোবার ঘরটা একবার দেখতে চাই। না না, তার আগে একটা কথা। এই বৈঠকখানায় দেখছি 3টে দরজা রয়েছে। যে দরজা দিয়ে আমি ঢুকলাম ওটা দিয়ে বাইরের লোক এখানে আসে। দ্বিতীয় দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? বাড়ির ভিতর মহলে। আর ওই দরজাটা? ওটা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে খিড়কির ফটকের দিকে যাওয়া যায়। জয়ন্ত সেই দিকে এগিয়ে গেল। পকেট থেকে আতসী কাজ বার করে দরজার চৌকাঠের তলাটা অল্পক্ষণ পরীক্ষা করে বলল, এবার উপরে চলুন। মহিমবাবুর শয়নগৃহটি মাঝারি। একখানি খাট, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি ও খান কয়েক চেয়ার ছাড়া সেখানে আর কোনো আসবাব নেই। জয়ন্ত বলল, মুকুটটা কি আছে ওই আলমারিতে? হ্যাঁ। মহিমবাবুর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে জয়ন্ত বলল, খোলবার সময় কোনো শব্দ হয় না, এই জন্যই আপনার ঘুমটা ভাঙেনি। জয়ন্ত মোরক্কো কেস থেকে মুকুটটি বের করে বিছানার ওপরে স্থাপন করল। সে এক অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য। তার দিকে তাকালেও চোখ যেন জুড়িয়ে যায়। কেবল অপূর্ব ফিরোজাগুলি দৃষ্টিকে আকৃষ্ট করছে না। যে স্বর্ণকার এই মুকুটটি বানিয়েছে, নিশ্চয়ই সেও কোনো একজন উঁচু দরের শিল্পী। মহিমবাবু, মুকুটের এই প্রান্তটা একটুখানি ভেঙে গেছে। আপনি আর একটুখানি ভেঙে ফেলতে পারেন কি? আতঙ্কে শিউরে মহিমবাবু বলে উঠলেন, সর্বনাশ! বলেন কি মশাই? সে আমি প্রাণ থাকতেও পারবো না। বেশ, আপনি না পারেন, আমি পারি কিনা দেখা যাক। বলেই সে মুকুটটি তুলে নিয়ে দুহাত দিয়ে তার আরেকটি প্রান্ত ভাঙবার চেষ্টা করল। তারপর বলল, লোকে বলে আমি নাকি মহা বলবান ব্যক্তি। মুকুটের এই প্রান্তটা আমি একটু দুমড়তে পেরেছি। প্রাণপণে শক্তি প্রয়োগ করলে হয়তো ভেঙে ফেলতেও পারি, কিন্তু কোনো সাধারণ একজন মানুষের পক্ষে সেই ক্ষমতা হবে না। আরেকটা কথা, মুকুটটা এইভাবে এখনই যদি ভেঙে ফেলা হয় তাহলে ঠিক পিস্তল ছোড়ার মতো একটা আওয়াজ হবে। মহিমবাবু, আপনি পাশের ঘরে সুবিমলকে মুকুট নিয়ে ধস্তাধস্তি করতে দেখেছেন, অথচ এরকম কোনো আওয়াজ আপনি শোনেননি। এবারও আশ্চর্যের কথা নয় কি? কি জানি মশাই, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা এ ঘরে বসুন, আমি এখন একলা একবারই বাড়ির বাইরে যেতে চাই। এই বলে জয়ন্ত প্রস্থান করল এবং প্রায় ঘণ্টাখানেক পরে ফিরে এসে বলল, মহিমবাবু, এখানে যা যা দেখবার সব আমি দেখে নিয়েছি। এইবারে আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু আমার রত্ন 3খানা কোথায়? তা আমি বলতে পারবো না। হাত কচলাতে কচলাতে মহিমবাবু বললেন, বেশ বুঝতে পারছি। আমার ভাঙা কপাল আর জোড়া লাগবে না। অমলা কাকুতি ভরা কণ্ঠে বলল, আমার সুবিমলদাকে রক্ষা করুন। রক্ষাকর্তা আমি নই, স্বয়ং ভগবান। মহিমবাবু, আমি পেশাদার গোয়েন্দা নই, কাজ করি শখের খাতিরে। কিন্তু আমি পারিশ্রমিক নেব না বটে, তবে চোরাই পাথর 3খানা ফিরে পেতে গেলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ভগবানকে ধন্যবাদ। তাহলে সেগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? বলুন বলুন, আমাকে কত টাকা দিতে হবে বলুন। আন্দাজে তাও আজ বলতে পারছি না। কালকে সকালে 10টার সময় দয়া করে একবার আমার বাড়িতে যাবেন। আশা করি সেই সময় আপনাকে আলোকিত করতে পারবো। এসো মানিক। বেশ, বুঝলাম জয়ন্ত একটা কিছু সাব্যস্ত করে ফেলেছে। আমি কিন্তু এখনো অন্ধের মতন গোলকধাঁধার মধ্যে পথ হাতড়ে বেড়াচ্ছি।
বাড়িতে ফেরার পথে জয়ন্তকে বার কয়েক জাগ্রত করবার চেষ্টা করে দেখলাম, যদি সে পথ নির্দেশ করতে পারে এই আশায়। কিন্তু আমার সকল চেষ্টাই ব্যর্থ হলো। সে শিলামূর্তির মতন মৌন। বাড়িতে এসে জয়ন্ত নিজের ঘরের ভিতরে প্রবেশ করল। আধ ঘন্টা পরে সে যখন বেরিয়ে এলো, তখন একেবারে বদলে গেছে তার চেহারা। চুলগুলো উস্কো খুস্কো, রুক্ষ, কানে গোজা একটা বিড়ি, পায়ে আধময়লা মেরজাই, পরনে রঙিন ছিটের লুঙ্গি, পায়ে বাটা কোম্পানির ছেঁড়া এবং কাদামাখা রাবারের জুতো, 1 নম্বরের ভবঘুরে মূর্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। জয়ন্ত হাসতে হাসতে বলল, এরকম লোকের মুখে ঠিক কিরকম গান মানায় বলো তো? এই গানটা চলবে কি? বলেই গুনগুন করতে করতে প্রথম 2 লাইন গাইল। ও আমার কমলা লেবু প্রাণ, সিলেটেতে জন্ম তোমার, বেলেঘাটায় স্থান। এই, তুমি এই বেশে কোথায় যাচ্ছ হে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভব ঘুরে যেখানে যায় রাস্তায়। মধু, ও মধুসূদন। ডাক শুনে মধুর আবির্ভাব। সারা দিনটাই হয়তো পথে পথে টো করে ঘুরে বেরিয়ে মরতে হবে, কিন্তু উদর দেশ তো ততক্ষণ শূন্য থাকতে রাজি হবে না। চটপট খান কয়েক শসা আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে কাগজে মুড়ে দিয়ে দাও। মধু সব কিছু তৈরি করে একটা কাগজে মুড়ে নিয়ে এলো। জয়ন্ত সেটা নিয়ে বেরিয়ে গেল এবং ফিরে এলো বেলা 5টার সময়। হাতে তার ঝুলছে দড়ি দিয়ে বাঁধা একজোড়া পুরনো লপেটা জুতো। মুখ তার হাসি খুশি। আমি তখন চা পান করতে বসেছি। জয়ন্তও আমার সঙ্গে যোগ দিল। বলল, আবার বেরিয়ে পড়বার জন্যই এখানে এসেছি। 1 পেয়ালা চা খেয়েই উঠব। আবার যাবে কোথায়? বালিগঞ্জের এখানে সেখানে। আমার জন্য অপেক্ষা করো না, ফিরতে রাত হতে পারে। বলছি, খবর আশাপ্রদ তো? মন্দ নয়, মন্দ নয়। অভিযোগ করবার মতো কিছুই নেই। দুপুরে মহিমবাবুদের পাড়াতেও গিয়েছিলাম, কিন্তু তার বাড়ির ভেতরে ঢুকিনি। ভারী মনের মতো মামলা হে, ভারী মনের মতো মামলা। কাজ করে খুশি আছি। কিন্তু যাক, এখন আমার গাল গল্প করবার মতো সময় নেই। এখনই আবার সম্ভ্রান্ত সমাজে প্রবেশ করার জন্য বেশ কিছু পরিবর্তন করতে হবে। জয়ন্তর হাসি মুখ, নৃত্যশীল চোখ এবং স্ফূর্তি ভরা হাবভাব দেখে বেশ বোঝা গেল মামলাটা সুরাহা হতে আর দেরি নেই। সে স্নান করে জামাকাপড় বদলে আবার বেরিয়ে গেল ভদ্রবেশে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করেও যখন তার কোনো সাড়া পেলাম না, তখন আমি শয়ন করতে গেলাম। এমনই তার স্বভাব, কখনো কখনো সে দিনের পর দিন অনুপস্থিত থাকে। সুতরাং তার জন্যে আমার কোনো দুর্ভাবনাই হলো না। কত রাত্রে সে ফিরে এসেছে জানি না, কিন্তু সকালবেলার চায়ের আসরে এসে দেখি টেবিলের সামনে পেয়ালা হাতে করে বসে রয়েছে জয়ন্ত। একেবারে ফিটফাট, তাজা চেহারা। জয়ন্ত বলল, এইবারে খবরের কাগজটা পড়ে শোনাও তো। কাগজ পড়তে পড়তে বাজলো বেলা 10টা। জয়ন্ত বলল, মহিমবাবু আসবার সময় হয়ে গিয়েছে। সদর দরজার সামনে একখানা মোটর দাঁড়ানোর শব্দ হলো। অবিলম্বে মহিমবাবুর প্রবেশ। এক রাত্রে তার মূর্তির পরিবর্তন দেখে আমি চমকিত হলাম। তার মাথার চুলে যেন আরও বেশি পাক ধরেছে। চোখ গাল বসা বসা, দেহ একেবারে যেন ভেঙে পড়তে চায়। তাড়াতাড়ি তার দিকে একখানা চেয়ার এগিয়ে দিলাম। অতি পরিশ্রান্তের মতন তিনি ধপাস করে বসে পড়লেন সেখানে। থেমে থেমে ভগ্নস্বরে তিনি বললেন, কি পাপ করেছি যে এত দায়ে ঠেকছি। 2 দিন আগেও আমার সুখের সীমা ছিল না, আর আজ আমি দুনিয়ায় একা। আমার সন্তান পর্যন্ত নেই। এক দুর্ভাগ্যের পর আসছে আর এক দুর্ভাগ্য। জানেন জয়ন্তবাবু, অমলা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ, আজ সকালে উঠে দেখি ঘর তার খালি। বিছানাতেও সে শোয়নি। টেবিলের ওপরে রয়েছে তার হাতে লেখা একখানা চিঠি। কাল রাত্রে তাকে বলেছিলাম সে যদি আমার ছেলেকে বিবাহ করত তাহলে এমন দুর্ঘটনা ঘটত না।
এ কথা রাগ করে বলিনি, মনের দুঃখে বলেছিলাম। হয়তো বলা আমার উচিত হয়নি, কিন্তু কথাটা তার প্রাণে গিয়ে বেজেছে। কারণ চিঠিতে সে লিখেছে, পূজনীয় কাকাবাবু, আমার মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমিই দায়ী। আপনাদের কথা শুনলে কাউকে আজ এই দুর্ভাগ্যের ভার সামলাতে হতো না। এরপরে কোন মুখ নিয়ে আমি আপনাদের আশ্রয়ে বাস করি? তাই চিরদিনের জন্য আমি বিদায় গ্রহণ করলাম। আমার ভবিষ্যতের জন্যে ভাববেন না, কারণ সে সম্বন্ধে আমি নিশ্চিন্ত হয়েছি। আর এক নিবেদন, আমার জন্যে খোঁজাখুঁজি করবেন না, কারণ সেটা হবে ব্যর্থ। কিন্তু মরি আর বাঁচি, আমাকে একান্ত আপনারই বলে জানবেন। ইতি প্রণতা অমলা। এ চিঠির অর্থ কি জয়ন্তবাবু? অমলা কি আত্মহত্যা করতে চায়? না না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না। সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতে পারত না। আমার মনে হচ্ছে আপনার বিপদের মেঘ এইবারে কেটে যাবে। জয়ন্তর কথা শুনেই মহিমবাবু চেয়ারের উপরে সোজা হয়ে উঠে বসলেন। বিপদে মেঘ কেটে যাবে? আপনি নিশ্চয়ই সব জানতে পেরেছেন। কোথায় মুকুটের সেই ভাঙা অংশ? তার জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন? আগে মান, তারপর টাকা। তার বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি আমি দিতে পারি। অতটা বেশি অগ্রসর হওয়ার দরকার নেই মহিমবাবু। প্রত্যেকখানা পাথরের জন্য 10,000 টাকা দিলেই চলবে। 10,000 কেন, আমি 20,000 করে টাকা দিতেও প্রস্তুত। বাড়াবাড়ি করে লাভ নেই। আপনার কাছে কলম আর চেক বই আছে তো? বেশ, 3খানা পাথরের জন্য 30,000 টাকা। হতভম্বের মতন মহিমবাবু কথা মতো কাজ করলেন। জয়ন্ত দেরাজ খুলে বার করল একখানা 3 কোনা সোনার ওপরে বসানো 3খানি ফিরোজা। বিপুল উল্লাসে চিৎকার করে দুহাতে জিনিসটাকে চেপে ধরে মহিমবাবু বলে উঠলেন, হারানিধি আপনি খুঁজে পেয়েছেন। আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, আপনার আর কিছু কর্তব্য আছে কি? আরও কিছু কর্তব্য? বুঝেছি, আপনি পুরস্কার চান, তাই তো? পকেট থেকে একটা চেক বই আর কলম বার করে মহিমবাবু বললেন, বলুন বলুন, কত হাজার টাকা চান? আপনি যা চান আমি তাই দেব। 1 টাকাও চাই না। তবে কি কর্তব্যের কথা বলছেন আপনি? আপনার কর্তব্য হচ্ছে সুবিমল বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি ক্ষমা প্রার্থনা করব? কেন? সুবিমল বাবুর মতো পুত্র যে কোনো পিতার মুখোজ্জ্বল করতে পারে। আপনি কি বলছেন জয়ন্তবাবু? ঠিক কথাই বলছি। তবে কি পাথর 3খানা সে চুরি করেনি? না, তিনি নিরপরাধ। বলেন কি? এ বিষয়ে আপনি নিশ্চিত? একেবারে নিশ্চিত। তাহলে এক্ষুনি আমি থানায় গিয়ে এই সুসংবাদটা তাকে দিয়ে আসছি। এই সংবাদ তারা জানতে বাকি নেই। কাল আমি নিজেই তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যখন কিছুতেই আসল ব্যাপারটা ভাঙতে রাজি হলেন না, তখন আমি যা অনুমান করেছিলাম সেটা তাকে খুলে বললাম। তারপর তাকে স্বীকার করতেই হলো যে আমার অনুমানই সত্য। সবই যে অদ্ভুত রহস্য বলে মনে হচ্ছে। ভগবানের দোহাই, সব কথা খুলে বলুন আমায়। হ্যাঁ, বলবো বই কি। পায়ে পায়ে কেমন করে আমি অগ্রসর হয়েছি তাও আপনাকে বলবো, কিন্তু তার আগে একটা কথা শুনুন। এই চুরির সঙ্গে অমলা দেবী আর কুমার বাহাদুরের যোগাযোগ আছে। অমন কথা মুখেও আনবেন না। আমার অমলা? অসম্ভব। দুঃখের বিষয়, অসম্ভবই হয়েছে সম্ভবপর। এই কুমার বাহাদুর হচ্ছে এক নিঃস্ব বড় ঘরের ছেলে, সর্বহারা জুয়ারি। তার না আছে কোনো হৃদয় আর না আছে কোনো বিবেক বুদ্ধি। তার চরিত্র যে কতখানি জঘন্য আপনি বা সুবিমল বাবু কেউই তা জানেন না। অমলা দেবী সংসারের অনভিজ্ঞ তরুণী। তিনি তার স্বরূপ বুঝবেন কেমন করে? তিনি তার সুন্দর মুখ দেখে ভুলেছিলেন, বিশ্বাস করেছিলেন তার প্রত্যেকটি মিথ্যে কথা। সে নিশ্চয়ই তাকে বিবাহ করবে বলে অঙ্গীকার করেছিলেন। দুজনের মধ্যে দেখাশোনা হতো প্রায়ই। মহিমবাবু জোরে জোরে মাথা নেড়ে বললেন,
এসব কথা আমি বিশ্বাস করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। শুনুন মহিমবাবু, এই মামলাটাকে যেভাবে খাড়া করেছি তার মধ্যে যে ভুলচুক কিছু নেই এমন কথা জোর করে বলতে পারি না। খানিক খানিক অস্পষ্টতা থাকবেই। অমলা দেবীকে পেলে সেই অস্পষ্টতা দূর করা যেত, কিন্তু তিনি যখন যবনিকার অন্তরালে ঘটনার দিন রাত্রে আপনি নিচেই নেমে দেখেছিলেন যে খিড়কির ফটকের দিকে যাওয়ার জন্য বৈঠকখানায় যে দরজাটা আছে অমলা সেটা বন্ধ করে দিচ্ছেন। আসলে বাইরে সেখানে ছিল কুমার বাহাদুর। দরজার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন অমলা। তিনি কথা প্রসঙ্গে নিশ্চয়ই তাকে বলেছিলেন যে ফিরোজার মুকুটের কথা। শুনেই কুমার বাহাদুরের মনে জাগ্রত হলো দুর্দান্ত লোভ। সে ঠিক কী প্রস্তাব করে সেটা আমি বলতে পারবো না। খুব সম্ভবত মুকুটটা সে খালি একবার দেখতে চেয়েছিল। অমলা যে আপনাকে ভালোবাসেন তাতে আর কোনো সন্দেহ নেই। প্রথমটা নিশ্চয়ই তিনি এই বিপজ্জনক প্রস্তাবে রাজি হননি, কিন্তু কুমার বাহাদুর শেষটা তাকে বুঝিয়ে দেয় যে মুকুটটা কেবল একবার চোখে দেখলে কারোর কোনো ক্ষতি হবে না। সেই মুকুটটা দেখবার জন্য গভীর রাত্রে আবার সেখানে আসবে। জেদাজেদিতে পড়ে অমলাকে শেষে সম্মতি দিতে হয়। ঠিক সেই সময় হয় আপনার আবির্ভাব। অমলা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেন। আপনার কাছে ননিবালার বিরুদ্ধে অভিযোগ করেন, সেই অভিযোগ মিথ্যে নয়। টাকার জন্য আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সেই রাত্রে সুবিমল বাবুর মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে ক্লাবের দেনার জন্য তার মনে ছিল দুশ্চিন্তা। তার ঘুম হয়নি। মাঝরাতেও তিনি জেগেই ছিলেন। হঠাৎ বাইরে শুনতে পান কার একটা অস্পষ্ট পায়ের শব্দ। কৌতূহলী হয়ে ওঠে। একটু দরজাটা ফাঁক করে সবিস্ময়ে দেখতে পান অমলা চোরের মতো সন্তর্পণে আপনার শোবার ঘরে গিয়ে ঢুকলেন। রাত্রেও সেখানে আলো জ্বালা থাকে। ব্যাপারটা কি জানবার জন্য সুবিমল বাবু নিজের ঘরের অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইলেন এবং একটু পরেই স্তম্ভিত নেত্রে দেখলেন যে আপনার ঘর থেকে অমলা আবার বেরিয়ে আসছেন। হাতে তার সেই মুকুটটা, ফিরোজার মুকুট। অমলা নিচেই গেলেন। পিছনে পিছনে নামলেন আতঙ্কগ্রস্ত সুবিমল বাবুও। বৈঠকখানার দরজার কাছে পর্দার আড়াল থেকে দেখা গেল খিড়কির ফটকের দিকে যাওয়ার দরজাটা খুলল অমলা। মুকুটটা সমর্পণ করলেন বাইরের লোকের হাতে। সেই মুকুটটা হস্তগত করেই সে সরে পড়ল। এর জন্য অমলা মোটেই প্রস্তুত ছিলেন না। ভয় পেয়ে ওপরে পালিয়ে এলেন। অমলাকে ভালোবাসেন সুবিমল বাবু, তাকে বিবাহ করতে চান, পাছে অমলার নামে কলঙ্ক রটে। সেই ভয় এতক্ষণ তিনি কোনো গোলমাল করতে পারেননি, কিন্তু এখন তার হুঁশ হলো। মুকুটটা যদি খোয়া যায় তাহলে তার পিতার কত বড় বিপদের সম্ভাবনা। তিনি তখনই ছুটে গিয়ে ওদিককার দরজা খুলে বাইরে গিয়ে পড়লেন। তারপর খিড়কির ফটক থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগলেন। চোর তখনও বেশি দূর যেতে পারেনি। গ্যাসের আলোতে সুবিমল বাবু তাকে চিনতে পারলেন। তারপর মুকুট নিয়ে টানা হ্যাচড়া আরম্ভ হলো। একদিকে সুবিমল বাবু আর অন্যদিকে এই কুমার বাহাদুর। টানাটানি করতে করতে সুবিমল বাবু প্রচণ্ড এক ঘুষি মারেন কুমার বাহাদুরকে। তার চোখের ওপরটা কেটে যায়, রক্ত পড়তে থাকে। মুকুটটা অত্যন্ত কঠিন। একজনের সাধারণ শক্তি দিয়ে তাকে ভাঙা সম্ভব নয়, কিন্তু দুইজনের সম্মিলিত শক্তিতে হঠাৎ সেটা ভেঙে গেল। মুকুটটা নিয়ে ফিরে এলেন সুবিমল বাবু। সে সময় তিনি উত্তেজিত হয়েছিলেন। ওদিককার দরজাটা জোরে বন্ধ করে দেন, আর সেই শব্দে আপনার নিদ্রাভঙ্গ হয়। শোবার ঘরের কাছে এসে সুবিমল বাবু মুকুটটা দুমড়ে গেছে দেখে যখন আবার সেটা টেনে সোজা করবার চেষ্টা করেন, সেই সময় হয় আপনার আবির্ভাব। এও কি সম্ভব? যখন তার প্রাপ্য সাধুবাদ, তখন সুবিমল বাবুকে দিলেন আপনি গালাগালি ও চোর বদনাম। তার রাগ আর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। তার উপর তিনি যাকে অত্যন্ত ভালোবাসেন সেই অমলাকে না জড়িয়ে তার পক্ষে কোনো কথা বলা অসম্ভব ছিল। এই জন্যই
তিনি করেছিলেন মৌনাবলম্বন। যেমন করে হোক অমলাকে তিনি কুৎসিত কলঙ্কের কালিমা থেকে বাঁচাতে চেয়েছিলেন। ও, বুঝেছি। তার সব কথা ফাঁস হয়ে গেছে ভেবে মুকুট দেখেই অমলা অজ্ঞান হয়ে গিয়েছিল। আহ, কি নির্বোধ আমি! ধরা পড়বার পর সুবিমল 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল কেন, তাও বুঝতে পারছি আমি এবার। 3খানা পাথর পাওয়া যাচ্ছে না শুনে সে চেয়েছিল সেগুলো খুঁজে আনতে। তখন তাকে অবিশ্বাস করে আমি কি অবিচারটাই না করেছি। এত সহজে মামলাটার রহস্য ভেদ করতে পারলাম কেন জানেন? মেঘ আর বৃষ্টির জন্য। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় পাতা কাদার আস্তরণ। তারপর পরশু থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু কাল পর্যন্ত আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রোদ ওঠেনি বলে রাস্তায় কাদা শুকোয়নি। মানুষের পদচিহ্নগুলো আপনার পাশের কাঁচা রাস্তার ওপর লিখে রেখেছিল বিচিত্র ইতিহাস। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে আমি সর্বাগ্যে সেই ইতিহাস পাঠ করার চেষ্টা করেছি। কাঁচা রাস্তাটা দিয়ে বেশি লোক চলাচল নেই। বৃষ্টির ধারায় আগেকার পদচিহ্ন সব ধুয়ে মুছে গিয়েছে। সুতরাং ঘটনার রাত্রে ওখানে কারা চলাফেরা করেছিল সেটা জানতে কিছুই বেগ পেতে হলো না। প্রথমে দেখলাম খিড়কির ফটকের সামনে রয়েছে ছোট খালি পায়ের দাগ। কোনো বালক বা নারী সেখানে দাঁড়িয়েছিল। তার সামনেই পেলাম একখানা পা ও একখানা গোল দাগ। কোনো এক ঠেঙো লোক কাঠের পা পরে ওখানে দাঁড়িয়েছিল। পরে জানা গেল আপনাদের দামি ননিবালা তার এক ঠেঙো হবু বরের সঙ্গে সেইখানে দাঁড়িয়ে বাক্যালাপ করছিল। তারপরে দেখলাম কোনো মানুষের 2 সার শৌখিন জুতোর দাগ বাহির থেকে বাড়ির দিকে চলে গিয়েছে। সেই সঙ্গে পেলাম আরও 2 সার খালি পায়ের চিহ্ন। দাগের গভীরতা ও ব্যবধান দেখে বুঝতে দেরি লাগলো না যে কেউ খালি পায়ে ছুটতে ছুটতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আবার ফিরে এসেছে ছুটতে ছুটতেই। মনটা খুশি হয়ে উঠল, কারণ আগেই আপনার মুখে শুনেছিলাম যে সুবিমল বাবুকে আপনি নগ্ন পদে মুকুট নিয়ে টানাটানি করতে দেখেছিলেন। এক জায়গায় দেখলাম কাদার ওপরে ভীষণ ধস্তাধস্তির চিহ্ন, সেখানেও খালি পায়ের আর শৌখিন জুতোর দাগ। সেখানেও যে রক্তপাত হয়েছে সেটাও বোঝা গেল। তারপর জুতোর দাগ চলে গিয়েছে গলির বাইরের দিকে, আর খালি পা ফিরে এসেছে বাড়ির দিকে। ধরে নিলাম সে বাড়িরই লোক। আপনার মনে আছে বৈঠকখানায় ঢুকে খিড়কির ফটকের দিকে যাওয়ার দরজার তলাটা আমি পরীক্ষা করছিলাম? একজন লোক যে কাদামাখা খালি পা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে সেখানে ছিল তার স্পষ্ট চিহ্ন। তখনই আসল ব্যাপারটা কতক কতক আন্দাজ করতে পারলাম। কোনো শৌখিন জুতো পরা লোক মুকুট হস্তগত করে প্রস্থান করেছিলেন। সুবিমল বাবু তাকে দেখতে পেয়ে অনুসরণ করেন, তার সঙ্গে ধস্তাধস্তি করে মুকুট ছিনিয়ে নিয়ে আবার বাড়ির ভেতরে ফিরে আসেন। চোরকে নিশ্চয়ই বাড়ির কোনো লোক সাহায্য করেছিল। বাড়ির ভেতরে ছিল কেবল দাসীরা আর অমলা, কিন্তু দাসীদের মুখ চেয়ে সুবিমল বাবু নিশ্চয়ই অপরাধের বোঝা নিজের মাথায় তুলে নেবেন না। বাকি রইলেন কেবল অমলা। সুবিমল বাবু তাকে ভালোবাসেন, তার মান রক্ষার জন্য তিনি সব করতে পারেন। অতএব প্রথমে অসম্ভব মনে হলেও আমি সন্দেহ করলাম অমলাকেই। তার উপরে রাত্রে আপনি তাকে বৈঠকখানায় বাগানে যাওয়ার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং মুকুট দেখেই তিনি ভীষণ ভয় আর্তনাদ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন শৌখিন জুতো পরা লোকটা কে হতে পারে? এ বাড়িতে কুমার বাহাদুর হামেশাই আনাগোনা করে, তার নাম আমি আগে শুনেছিলাম। সে হচ্ছে অত্যন্ত কুবিখ্যাত ব্যক্তি। ভবঘুরে সেজে তার চাকরের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। শুনলাম তার মনিব আগের রাত্রে আহত অবস্থায় বাড়ি ফিরেছেন। নিজের ছেঁড়া জুতো দেখিয়ে 8 আনা পয়সা দাম দিয়ে তার কাছ থেকে কুমার বাহাদুরের একজোড়া পুরনো ফেলে দেওয়া লপেটা কিনে নিলাম। তারপর আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তায় এসে
সেই শৌখিন জুতোর দাগের সঙ্গে লপেটা জোড়া মিলিয়ে দেখলাম, অবিকল মিলে গেল। আর কিছুই বুঝতে বাকি রইল না। তারপর পোশাক বদলে কুমার বাহাদুরের সঙ্গে দেখা করলাম। আমি জানি কেলেঙ্কারি আপনি চাপা দিতে চান, তাই পুলিশের সাহায্য গ্রহণ করলাম না। সে প্রথমটায় সবই উড়িয়ে দিতে চাইল। তারপর আমি যখন তার বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল একে একে সেগুলো উল্লেখ করলাম, সে মারমুখো হয়ে লাঠি নিয়ে তেড়ে এলো। আমিও বার করলাম আমার রিভলভার। তখন সে কতকটা শান্ত হলো। আমি বললাম, পাথর 3খানা ফেরত দাও, 30,000 টাকা দিতে আমি প্রস্তুত আছি। হায় হায়, আমি যে মোটে 5,000 টাকায় 3খানা পাথরই বেচে ফেলেছি। তারপর তার কাছ থেকে সেই চোরাই মালের কারবারির ঠিকানা আদায় করলাম। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে 30,000 টাকার বিনিময়ে আপনার রত্নটা উদ্ধার করে এনেছি। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ধন্যবাদ জয়ন্তবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। আপনার ক্ষমতা জাদুকরের মতো।